যখন একটি জায়গায় ইনভেস্টিগেশন হয় তখন সেই ইনভেস্টিগেশনটি সম্পূর্ণভাবে যে ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশন করছেন তাদের একেবারে নিয়ন্ত্রণাধীন একটি জায়গা। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, বা অন্য যে কোনো সাংবিধানিক পদাধিকারী হতে পারেন। তারা কখনোই সেই ইনভেস্টিগেটিভ এজেন্সির পারমিশন ছাড়া তারা কখনোই সেখানে ঢুকতে পারেন না। এখানে তো শুধু ঢুকেছেন তাই নয়, তিনি ঢুকেছেন তারপরে সেখান থেকে এভিডেন্স নিয়ে পালিয়ে এসেছেন। অ্যাকচুয়ালি তারা তিনি সেই ইনভেস্টিগেশনে বেসিক্যালি প্রহিবিট করেছেন, সেখানে তিনি ইনভেস্টিগেশনকে ডিরেল করেছেন। সেই জন্য সেটি একটি আইনগতভাবে একেবারেই অপরাধ। ফলে সেই অপরাধীর মতো একটি কাজকর্ম করছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে তিনি করেছেন এবং তার দায় তাকে নিতে হবে। এবং খুব স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে, রাইট অবজারভেশন, যে একজন মুখ্যমন্ত্রী তার পদের অপব্যবহার করতে পারেন না। যে আপনি ভাবুন তো, এই যদি সেম জিনিসটা আপনি করতেন, সেম জিনিসটা অন্য যে কোনো নাগরিক করতো, তাহলে কি হতো? তাকে ধরে জেলে ভরে দিত। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুধুমাত্র তিনি মুখ্যমন্ত্রী বলে তিনি ছাড় পেয়ে যাবেন, সেটা তো হওয়া উচিত নয়। ফলে সুপ্রিম কোর্ট খুব যেটা বলেছেন একেবারে যথার্থ বলেছেন। না, সুপ্রিম কোর্টের যে পর্যালোচনা, অনেকেই বলছেন যে সুপ্রিম কোর্ট তো সমানে পর্যালোচনাই করে যাচ্ছে, অ্যাকশন কবে হবে, মানে কবে ঠিক আইনে যেটা মানে অপরচুনিটি অফ হিয়ারিং, সেটা যিনি যত বড়ই অপরাধী হন না কেন তাকে সেটা দিতে হয়। আপনাদের মনে থাকবে কাশ্যপের ক্ষেত্রে যখন বিচার পর্ব চলেছিল, তখন দেখবেন অনেকেই বলেছিলেন যে তাকে কেন আমাদের দেশের সম্পদ ব্যবহার করে তাকে কেন তাকে অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়া হবে, তাকে কেন জেলে বাঁচিয়ে রাখা হবে। দেখুন, আমাদের দেশের আইন গণতান্ত্রিক পদ্ধতিতে চলা একটি দেশ, সেখানে নির্দিষ্টভাবে তিনি যত বড়ই অপরাধী হন না কেন তার জন্য যে বিধিবদ্ধ ব্যবস্থা সেটা গ্রহণ করেই তারপরে আলটিমেট শাস্তি দিতে হয়, তারপরেই আলটিমেট বিচার পর্ব সমাপ্ত হয়। এক্ষেত্রেও তাই ঘটছে। এক্ষেত্রে হয়তো সময় লাগতে পারে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সময় লাগলেও এটা আলটিমেট বিচার হবে। হয়তো সময় লাগতে পারে, এক্ষেত্রে সেই সময়টা লাগছে তার কারণ তাকেও অপরচুনিটি অফ হিয়ারিং দেওয়া হয়, তিনি যত বড়ই অপরাধী হন না কেন। তাহলে আপনি কি মনে করছেন এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুটা ফেস লস হলো এবং তৃণমূলের? কিছুটা না, দেখুন ফেস লস তো অনেক আগেই হয়ে গেছে। মানে এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ ফেসে কিছু বাকি আছে কিনা। তার কারণ প্রতিদিনই ফেস লস হয়। দেখুন, নতুন করে আর ফেস লস হওয়ার কোনো জায়গা নেই। ফলে এক্ষেত্রে ফেসই নেই, তার আবার ফেস লস কি? মানে নতুন করে আর ফেস তো তৈরি করার বিষয়ও নেই। তার কারণ দীর্ঘদিন ধরে এই জিনিস এই রাজ্যে তো ঘটেছে, একটার পর একটা অপরাধ মূলক কাজকর্ম ঘটেছে। সে চাকরি দুর্নীতি বলুন বা অন্য 5টা বিষয়ই বলুন, যেখানে একটার পর একটা দুর্নীতি ঘটেছে, অথচ যার অনুপ্রেরণায় ঘটছে তিনি কখনো বলছেন আমি জানতাম না, কখনো বলছেন আমি জানলে টিকিট দিতাম না, পরবর্তীতে তাকেই টিকিট দিচ্ছেন। কখনো বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। তারপরে আবার বলছে ও আমার ডান হাত, এবং জানি না ডান হাত কিভাবে বোম বাঁধে। যাই হোক, এইসব বিষয়গুলো ঘটছে, নিরন্তর ঘটছে, পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন, দেশের মানুষ দেখছেন। তারা নিশ্চিতভাবে আগামী নির্বাচন, আগামীকাল 152টি কেন্দ্রে ভোট, সেখানে প্রথম পর্যায়ে, তারপরে 29 তারিখ পরবর্তী দ্বিতীয় পর্যায়ের ভোট, সেখানে মানুষ তাদের বিচার বুদ্ধি দিয়ে এই সমস্ত বিষয় দেখার পরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে বিশ্বাস করি। বিচারপতিকে আরো একটি বিষয় বলতে শোনা গেল যে কেউই কখনো কল্পনা করতে পারেননি যে এই দেশে এমন একটা দিন আসবে যখন কোনো বর্তমান সিটিং চিফ মিনিস্টার অন্য একটি তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করবেন। সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই যে কথা বললো, এটা রাজ্যের একটা ভাবমূর্তির জন্য কতটা লজ্জার, কি বলবেন? দেখুন, এটা খুবই লজ্জার যে আমি মানে পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের একজন বিচারপতি যখন এই কথা বলছেন, সর্বোচ্চ ন্যায়ালয় যখন এই অবজারভেশন দিচ্ছেন, তখন তো মানে আমার মানে এই রাজ্যবাসী হিসেবেই খারাপ লাগার বিষয় আছে। তার কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কেন গিয়ে ইনভেস্টিগেশন চলাকালীন সেখান থেকে এভিডেন্স নিয়ে পালিয়ে আসবেন? সে কি চোর নাকি? চোর ডাকাত তো নন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মানে অ্যাজ ইফ চোর ডাকাতের মধ্যে ডকুমেন্ট চুরি করছেন। এটা তো সর্বোচ্চ ন্যায়ালয়ের সামনে সেটা প্রতিবাদ হচ্ছে, এবং তার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে, তার দায় শাসক দলকে নিতে হবে। কারণ তারা তো সবকিছুতে অনুপ্রেরণা খোঁজেন। এই ক্ষেত্রেও মানে হয়তো
উল্টোটা হয়েছে, যে এত চুরি হয়েছে উনিও অনুপ্রাণিত হয়ে গিয়ে মানে ওনার দলের আশেপাশে ওনার আশেপাশের লোকজন এত মানে চুরি টুরি করেছেন, উনিও অনুপ্রাণিত হয়ে উনিও এভিডেন্স চুরি করে নিয়ে চলে এসছেন। মানে উনি হয়তো বা অনুপ্রাণিত হয়েছেন, সেটা উনি বলতে পারবেন। মানে কে কার দ্বারা অনুপ্রাণিত হয়েছে, কর্মীরা নেত্রীর দ্বারা নাকি মানে নাকি নেত্রী কর্মীদের দ্বারা, কে কার দ্বারা অনুপ্রাণিত হয়েছে সেটা ওনারাই বলতে পারবেন যে কার অনুপ্রেরণায় কে চুরি করেন। পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে চোখ বন্ধ করে থাকা যায় না, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি বলবেন? হ্যাঁ, অবভিয়াসলি চোখ 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 বন্ধ করে থাকা তো উচিত নয়। এরপরেও আমি বলবো বিচার আরো দ্রুততার সঙ্গে হলে হয়তো বা পশ্চিমবঙ্গের মানুষ আরো একটু স্বস্তিতে থাকবেন। বিচার আরো একটু দ্রুততার সঙ্গে হওয়া উচিত। আইপ্যাক মামলার ক্ষেত্রে রাজ্যের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়ে দিলেন বিচারপতি। বিচারপতির পর্যবেক্ষণে আরো একটি বিষয় উঠে এলো বা তিনি বললেন যে আমাদের বাধ্য করবেন না এমন কোনো পর্যবেক্ষণ দিতে যা সংবাদ শিরোনামে উঠে আসবে, তখন বলবেন নির্বাচন চলাকালীন প্রভাব পড়ছে। কি বলবেন? একদম এ তো সুপ্রিম কোর্টের খুব কড়া সমালোচনা। একদমই, দেখুন সুপ্রিম কোর্ট তো করার সমালোচনা, সুপ্রিম কোর্ট তো সমাজের বাইরেও কিছু নয়। ফলে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেখানে বিভিন্ন বিষয়, এক্ষেত্রে যাই হবে সবকিছুতেই বলবেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনৈতিক মামলা। দেখুন, রাজনৈতিক মামলা বা রাজনৈতিক ষড়যন্ত্রের মামলা তো আদালতে হয় না তা তো নয়, এ স্বাধীনতার আগে থেকেই হচ্ছে। ঠিক আছে? ফলে এই ক্ষেত্রে নতুন কিছু নয়, কিন্তু একটা নতুন একটা ট্রেন্ড হয়েছে, সেটা খুব মানে বাঞ্ছনীয় নয়। এটা হচ্ছে যে বেসিক্যালি যখনই মানে মামলায় হেরে যাবেন তখন মনে হবে মানে যে তখন জাজেদের গালাগালি করা, বিচারালয়কে গালাগালি করা, জাজেদের আক্রমণ করা, তাদের বাড়িতে পোস্টারিং করানো, এসব তো ঘটেছে, আপনারা দেখেছেন কিভাবে কি ঘটেছে এই রাজ্যে। মানে বিচারপতির বাড়িতে পোস্টারিং করা হয়, বিচারপতির ছবি রাস্তায় ফেলে মারানো হয় পায়ে। যে সমস্ত আইনজীবীরা মামলা করে, আমার নিজের চেম্বার আক্রান্ত হয়েছে, দেখেছেন, আমি নিজে আক্রান্ত হয়েছি। না, আমি বলছি এই মামলাতেও কি রাজ্য সরকারের হারের সম্ভাবনার প্রকট? হারের সম্ভাবনা কি আপনি বলুন, মানে শাস্তি কি হবে? হার আর জিতের কি বিষয় আছে? না, যেভাবে রাজ্য সরকার যেভাবে প্রথম থেকে যেভাবে প্রতীক জেনের বাড়িতে যখন বাড়ি এবং অফিসে ইনভেস্টিগেশন চলাকালীন যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখান থেকে এভিডেন্স নিয়ে পালিয়ে এসেছিলেন, সেখানে হার জিতের তো কোনো গল্প নেই। একজন মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন ভারতের নাগরিকও বটে। তা তিনি এই যেখানে ইনভেস্টিগেশন চলছিল ইনভেস্টিগেশন ওই জায়গাটি থেকে তিনি এভিডেন্স নিয়ে পালিয়ে এসছেন। এতে হার জিতের কি গল্প আছে? অপরাধ করেছেন, অপরাধীর শাস্তি হবে, তা হার জিতের বিষয় তো নেই। সুপ্রিম এটার কোর্টের জায়গা কোথায় আছে এখানে? তো মানে মামলাতে যেটা ঘটেছে সেটা, যেটা ঘটনা বাস্তব ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে মামলায় ডিসিশন হবে, এখানে জিতার গল্প তো নেই। বিরোধীরা কিন্তু বিরোধীরা সবসময় একটা কথা বলেন কিন্তু, বা এখনো অব্দি শোনা যাচ্ছে যে এ রাজ্যের যত সব মামলা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা এ রাজ্যের রাজ্য সরকারের কাছে, সেটা হলো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। এ যাবৎকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ যতবারই তারা হয়েছেন, দেখা গিয়েছে যে সেক্ষেত্রে তাদের মানে আহ, কোথাও গিয়ে ক্ষমা করে দেওয়ার প্রবণতাটাই এসেছে সামনে। সেটা কি বলবেন? না না, একদমই নেই, সে আপনি ভুল ভাবছেন। প্রতিটি বেশিরভাগ মামলাতে রাজ্য সরকারের হার হয়েছে। সে এসএসসি মামলা বলুন, ডিএ মামলা বলুন, প্রতিটি মামলায় তো রাজ্য সরকার হারে। বেশিরভাগ মামলায় তো রাজ্য সরকার হেরে আসে। এই যে ধরুন তারা এই যে ট্রান্সফারে বিভিন্ন বিষয়ে তারা এই মামলা করেছেন বিভিন্ন সময়ে, তারা নিজেরা রাজ্য কখনো করেছেন, কাউকে দিয়ে করিয়েছেন, সবই তো ভাই হেরে এসছে। রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রস্তাব ছিল, সেই মাঝেই বিচারপতিদের বলতে শোনা গেল বিচারপতিকে যে এই মামলা গ্রহণ করা হবে কিনা আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। এর জন্য 5 বিচারপতির বেঞ্চে মামলা পাঠানোর কি প্রয়োজনীয়তা রয়েছে? এরপরে তো সব মামলার গ্রহণযোগ্যতার জন্য সাংবিধানিক বেঞ্চে পাঠাতে বলবেন। কি বলবেন? একদমই, দেখুন এই আমরা আইনি ভাবে বলি যে যখন আমার সাবস্টেন্সিয়াল পয়েন্টে আর্গুমেন্ট করার জায়গা নেই তখন আমরা এই প্রসিডিউরাল পয়েন্টগুলোকে নিয়ে কোর্টের সময় মানে বিভিন্ন ভাবে কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা অনেকেই করেন আইনজীবী। মানে এটা আইনজীবীদের দেখুন করেন মানে কি, এটা আইনজীবীদের নিজস্ব দক্ষতা প্রয়োগ করবেন, সেটা স্বাভাবিক। কিন্তু এই মামলার মেনটেনেবিলিটি খুব একটা আর্গুমেন্ট করার খুব একটা বেশি জায়গা নেই। রাজ্যের একটি মুখ্যমন্ত্রী, তিনি কেন্দ্রের একটি এজেন্সির ওই তদন্ত চলাকালীন সেখান থেকে এভিডেন্স নিয়ে পালিয়ে এসছেন।
তো তাতে সেক্ষেত্রে মামলার ওই মেনটেনেবিলিটি লোকাস এইসব গল্প বলে লাভ আছে? মেনকা গুরুস্বামী রাজ্য সরকারের তরফের আইনজীবী বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রকে বলতে শোনা গেল মেনকা গুরুস্বামীকে যে এখানে রাষ্ট্রের কোনো অধিকার জড়িত, এটা তো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো বিরোধ নয়, কেন 131 নম্বর অনুচ্ছেদের কথা তাহলে তুলে ধরছেন? মেনকা গুরুস্বামীকে প্রশ্ন ছুড়ে দিলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র, কি বলবেন এই একশো একত্রিশ নম্বর অনুচ্ছেদ? 131 নম্বর অনুচ্ছেদের বিষয়টা ঠিক কি? মেনকা গুরুস্বামী কি এটার মানে কেসটাকে লঘু করতে চেয়েছিলেন, বিষয়টাকে লঘু করে দেখাতে চেয়েছিলেন ফিরদৌস দা? দেখুন, সে তার আর্গুমেন্ট করবেন, এটাই স্বাভাবিক। সেই আর্গুমেন্টে তিনি কিভাবে আর্গুমেন্ট করবেন সেটা তার নিজস্ব দক্ষতা। কিন্তু সেই ক্ষেত্রে এক্ষেত্রে আমি এটুকুই বলবো যে তিনি যাই বলুন না কেন, আলটিমেট তো এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি একটা অপরাধ করেছেন। এখন দেখুন, আপনি এই অরিজিনাল জুরিসডিকশনের কথা বলছেন 131-এ, যদি আমি জানি না তিনি কি আর্গুমেন্ট করেছেন যে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন নিয়ে আপনি কথা বলছেন, যেটা 131-এর আর্গুমেন্টটা বলছে। সেক্ষেত্রে মানে বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ান অর মোর স্টেটের মধ্যে হলে, বিটুইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেটের মধ্যে হলে, এই ক্ষেত্রে তিনি মানে সম্ভবত আর্গুমেন্ট এটাই করতে চাইবেন যে বেসিক্যালি দেখুন যে ওই যে রিটটি ফাইল করা হয়েছে সেক্ষেত্রে এটা কার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়েছে, সেসব আর্গুমেন্ট করবেন। যে এক্ষেত্রে তো আমি বলতে পারি না যে এজেন্সির ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়েছে বা ইউনিয়ন অফ ইন্ডিয়ার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়েছে, এসব আর্গুমেন্ট দেবেন। দেখুন, এই আর্গুমেন্ট দিয়ে আপনার মনে হয় না, বা 131 আর্গুমেন্ট দিয়ে যে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের বিষয়ে আর্গুমেন্ট দিয়ে যে বেসিক্যালি সুপ্রিম কোর্টের এই যে 131 নিয়ে বলছেন, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুডিশিয়াল। সাধারণভাবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিরোধ, দুটো রাজ্যের বিরোধ, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টে অরিজিনাল জুরিসডিকশনে মামলা হয়। এটাই আর্টিকেল 131-এ বলা আছে, কারণ দুটো রাজ্যের মধ্যে বিরোধ, তাহলে কোন রাজ্যের হাইকোর্ট সেটাকে মেটাবেন? আগামী রাজ্য বলবে আমার রাজ্যের হাইকোর্টে হবে, আর একটা রাজ্য বলবে আমার রাজ্যের হাইকোর্টে হবে। যদি কেন্দ্রের সাথে রাজ্যের বিরোধ ঘটে, তাহলে রাজ্য বলবে আমার রাজ্যের হাইকোর্টে হবে, কেন্দ্র যেখানে মূলত রাজধানী আছে সেখানে বলবে সেখানে হবে। ফলে এর বিরোধটা যেটা না থাকে, সেই জন্য আমাদের সংবিধানে আর্টিকেল 131-এ বলা আছে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের কথা। সেখানে কেন্দ্রের সাথে রাজ্যের বিরোধ ঘটলে, দুটো রাজ্যের মধ্যে বিরোধ ঘটলে সুপ্রিম কোর্টে সেই মামলাটা সরাসরি করা যায়, এটাকে অরিজিনাল জুরিসডিকশন বলে। অর্থাৎ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসাবে সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করা যায়। দেখুন, আমাদের যে রিটের প্রভিশন রয়েছে, আমাদের সংবিধানে রিট প্রভিশনটা আর্টিকেল 32 এবং 226 দু জায়গাতেই বলা আছে। এবং 226 আপনি এক্সারসাইজ করতে পারেন হাইকোর্টে, 32 সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে যদি কারো ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়, সেক্ষেত্রে আর্টিকেল 32 এক্সারসাইজ করবেন। এখন এই প্রশ্ন আপনি তুলতেই পারেন, সেক্ষেত্রে প্রশ্ন তুলবেন, কিন্তু অ্যান্সার কি পাবেন সেটা সময় হলেই বুঝতে পারবেন। আগামী থার্সডে এই মামলা আবার উঠবে, বৃহস্পতিবার। আপনি কি কোনো বিপদের সংকেত পাচ্ছেন? কারণ ততদিনে কিন্তু ফিরদৌস ভাই মনে করি যে 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট নির্বাচনও কমপ্লিট। অপরাধ করেছেন, দেখুন অপরাধ করেছেন, এই প্রসিডিউরাল পয়েন্টে আর্গুমেন্ট করে খুব বেশি লাভ হবে না। অরিজিনাল জুরিসডিকশন, আর্টিকেল 32, কার ফান্ডামেন্টাল রাইট ইনফ্রিঞ্জ হয়েছে, এগুলো হচ্ছে মানে আর্গুমেন্ট করার জন্য খুব ভালো, থিসিস হিসাবে অত্যন্ত ভালো, আপনাকে জ্ঞানগর্ভ কথা বলার জন্য। অপরাধটা তো সংগঠিত হয়েছে, আলটিমেট দিনের শেষে কথা কি, তাহলে অপরাধ কি বলছেন সংগঠিত হয়েছে। মুখ্যমন্ত্রীর শাস্তি নিশ্চিত, সময়ের অপেক্ষা? আইনগতভাবে সেটাই হওয়া উচিত। কোনটা? শাস্তি হওয়া উচিত যিনি অপরাধ সংগঠিত করেছেন। আমি বলবো বিচারপতিদের আরো একটা বিষয় আমি আসবো এবার। এত কিছুর পরেও উনি জেলে যাবেন না, দেশের আইন বিচার ব্যবস্থার ওনার জন্য কি আলাদা? ফিরদৌস দা, অনেকে বলছেন এই কথা, কি বলবেন? না, সেটা হতেই পারে। আচ্ছা ফিরদৌস দা, পলিটিক্যাল একটু প্রশ্ন আসবো। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলবের পরেও বালি পাচার মামলায় হাজিরা দিলেন না কলকাতার পুলিশ কর্তা শান্তনু সিংহ বিশ্বাস, তবে আইনজীবী পাঠিয়ে তিনি সময় চেয়েছেন বলে সূত্রের খবর এমনটাই। একজন কলকাতা পুলিশ কর্তাকে ইডির ভয়ে পালিয়ে থাকতে হচ্ছে, কি বলবেন? এটাই তো সব থেকে মানে বড় প্রশ্ন। কখনো পুলিশ টেবিলের নিচে ঢোকে, কখনো পুলিশ ইডির ভয়ে পালিয়ে বেড়ায়। ফলে এক্ষেত্রে পুলিশ ইডির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, মানে পুলিশ চোরের মতো কাজ করছেন আর কি। আইপ্যাকের কর্মীদের ভোটের সময় ছুটি দিয়ে দেওয়া হলো, এর পেছনে কি খেলা আছে বলে মনে করছেন?
মূল খেলার কিছু নির্বাচন। নেই। আইপ্যাক বেসিক্যালি একটি পরামর্শদাতা সংস্থা হলেও দেখা গেছে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে তারা বিভিন্ন সরকারি কাজকর্মেও তাদের সেখানে ইন্টারভিন করছেন। অনেকে তো এই অভিযোগও করছেন বিভিন্ন অফিসেও নাকি তাদের উপস্থিতি দেখা যাচ্ছে। ফলে সেই অভিযোগগুলো রয়েছে। এখন তার অলরেডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছেন। এখন কেন ভয়ে পালিয়েছেন নাকি অন্য কিছু হয়েছে সেটা তারাই বলতে পারবে। তো এই ধরনের সংস্থাগুলো কিন্তু আমি মনে করি গণতন্ত্রের বিপদ। তার কারণ এই ধরনের সংস্থাগুলো যদি এই বিশেষ করে ভোট রাজনীতির ভোট কৌশলী হিসেবে তারা যদি এই রাজনীতির মূল পেরিফেরিতে ঢুকে যান, তাহলে কিন্তু ভবিষ্যতে যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু যথেষ্ট সংকটে পড়বে বলে মনে করি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অর্গানিক পদ্ধতিতে কোনো লিডারশিপ উঠে আসবে না। যে অর্গানিক লিডারশিপ, কারণ অর্গানিক লিডারশিপ উঠে আসে সাধারণত বটম আপ পদ্ধতিতে, অর্থাৎ নিচে থেকে উপরের দিকে। টপ ডাউন পদ্ধতিতে অর্গানিক লিডারশিপ উঠে আসে না। তাতে কি হবে, জনগণের যে সমস্যা সেই সমস্যার সঙ্গে এই লিডারশিপের একটা অ্যালিনেশন তৈরি হবে, একটা দূরত্ব তৈরি হবে। সেটা গণতন্ত্রের জন্য একেবারেই কাঙ্ক্ষিত নয়। অর্গানিক লিডারশিপ না তৈরি হলে মানে বটম আপ পদ্ধতিতে, সেক্ষেত্রে গণতন্ত্র কিন্তু দুর্বল হবে। আমি আপনার কাছে শেষ দুটো প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে একদম নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অশালীন স্ল্যাং ব্যবহার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন, কি বলবেন? কোন দিকে যাচ্ছে? অশালীন, একদম অশালীন স্ল্যাং ব্যবহার করছেন, সেটা একেবারে কাঙ্ক্ষিত নয়। ডেরোগেটরি ল্যাঙ্গুয়েজ। রাজনীতির মান প্রতিদিন কমছে। দেখুন, এই ধরনের সাংবিধানিক পদাধিকারী যারা গণতন্ত্রের বিগেস্ট বেনিফিশিয়ারি, তারা যদি একে অপরের প্রতি এই ধরনের অশালীন শব্দ ব্যবহার করেন, দেখুন আপনি সমালোচনা করুন, অবভিয়াসলি আপনার রাজনৈতিক সমালোচনা থাকবে। একে অপরের যে পলিসি সেই পলিসি নিয়ে আপনি ডিবেট করুন, সেই পলিসি নিয়ে অ্যানালিসিস করুন, সেই পলিসি নিয়ে আপনি কট্টর সমালোচনা করুন, কিন্তু ভাষাগতভাবে আমি প্রধানমন্ত্রী তিনি, আমি মুখ্যমন্ত্রীকে বললে মাননীয় মুখ্যমন্ত্রীই বলবো, বা মমতা বন্দ্যোপাধ্যায় বলবো, আপনি নরেন্দ্র মোদী বলুন, কিন্তু তার তো ক্ষেত্রে আপনি কাউকে একে ওই এক সময় বলেছিলেন কোমরে দড়িয়ে সেটা বলেছিলেন, এইগুলো একেবারে কাঙ্ক্ষিত নয়। দেখুন, আপনি অপরাধ করলে সে অপরাধের শাস্তি হবে, সেটা ঠিক, সেটা আইনগতভাবে আপনি আইনে ব্যাখ্যা দিন, কিন্তু একেবারে অশালীন শব্দ ব্যবহার করবেন একে অপরের প্রতি, এবং তাও সাংবিধানিক পদাধিকারী, একেবারে রাজনীতির কোনো খবর নয়। একদমই। কিন্তু তো আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, রাজ্যের শাসক দলের আশঙ্কা যে তাদের কর্মীদের গ্রেফতার করা হতে পারে, তৃণমূলের প্রায় 800 কর্মীকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তৃণমূলের হয়ে কোর্টে সওয়াল করছেন। মানে সেক্ষেত্রে গ্রেপ্তার হবেন, অসুবিধা কি আছে? এত আশঙ্কা করছে কেন রাজ্য সরকার যে ভোটের আগে গ্রেফতার? ক্রিমিনাল হলে গ্রেপ্তার হবেন, সেটাই আশঙ্কা করে লাভ কি? সত্য হওয়া উচিত। যদি কেউ ক্রিমিনাল হন তাকে গ্রেপ্তার করবে, সেটাই স্বাভাবিক। ল এনফোর্সিং এজেন্সি তো ল এনফোর্স করার জন্য যারা কাজ করবেন, সেটাই স্বাভাবিক। এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, 15 বছরের শাসনকাল। শেষের কথা বলি, দলে যদি আপনি ওই এরকম কর্মী রাখেন যারা ক্রিমিনাল, তা গ্রেপ্তার হবে, সেটাই স্বাভাবিক। একদমই। সিদ্ধার্থ, একদম শেষে বলবো যে ভোট আগামীকাল, আপনি নিজেও নির্বাচনে অংশ নেবেন আগামীকাল, এবং পরবর্তী বুধবার, নেক্সট বুধবার 29 তারিখ দ্বিতীয় দফা নির্বাচন। একদম আর সময় নেই বলা চলে। 15 বছরের শাসনকাল যাদের, সে তৃণমূল কংগ্রেসের জন্য প্রবল এই anti নির্বাচন incumbency রয়েছে, প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে, প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে। আমি এটুকুই বলতে পারি, প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে। মানুষ ঠিক করেন কোথায় ভোট দেবেন, কিন্তু প্রবল প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বহু জায়গায় ঘুরেছি, বহু মানুষ আমার কাছে আসেন, তারা ব্যক্তিগত বিভিন্ন কিছু শেয়ার করেন। অনেকে আছেন যারা তৃণমূলকে সত্যিই ভালোবাসতেন, সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের অসীম ভালোবাসা, কিন্তু তারপরেও তারা বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেবেন। এবার তো অন্তত পক্ষে যাক, তাদের মূল কথাই হচ্ছে যা হবে হবে, এবারটা অন্তত পক্ষে ওদের বিজয়ী দিতে হবে। একদমই। কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের ধন্যবাদ।